একটা সময়ে সঙ্গীতের সমাপ্তি ঘটল, তবু দূরভূতি হলো না অন্তরের আবেশ। কয়েক মুহূর্ত নীরবতা, দূরে উড়ন্ত পাখির ঝাঁকের খেচের মিচির কলকলিতে কানে এলো। অতঃপর করতালিতে উদ্ভাসিত হলো প্রাঙ্গণ। সম্মুখে উচ্চারিত হলো ইতালিয়ান শব্দটি। রীতিমতো শ্বাসরুদ্ধ হয়ে চেয়ে রইল আসমান। বাঙালি রমণী ঘুরে বসেছে। তীব্র বায়ু প্রবাহ তার কেশ এলোমেলো করে দিল। হাত দিয়ে তা গুছিয়ে নিতে চেহারা প্রদর্শিত হলো। তাতে আসমানের হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য সম্পূর্ণ স্থবির হয়ে পড়ল, যেন রমণী নয়, কোনো স্বর্গীয় দেবীর প্রতি দৃষ্টিপাত করছে তার নয়ন যুগল। উজ্জ্বল পানে টানা টানা কাজল রেখা খচিত আখি জোড়া, উঁচু নাকের প্রান্তে বক্র রেখায় উদ্ভাসিত অধর যুগল, পরিপূর্ণ মুক্ত ধারায় হাসিতে চুলে আচ্ছাদিত, ললাটের মাঝ বরাবর ছোট্ট একটি কালচে টিপ, অতিরিক্ত কিছু নেই। কাজল এবং অধরের চকচকে গ্লস ব্যতীত নেই ভিন্ন কোনো প্রসাধনীর অস্তিত্ব। তবুও অদ্ভুত এক দৃপ্তি চেহারা জুড়ে, অদ্ভুত সম্মোহনী ক্ষমতা বিস্তৃত হাসির ফোয়ারায় দৃষ্টি সরাতে অস্বীকৃতি জানালো হৃদয়। কতক্ষণ চেয়েছিল আসমান জানানি। তার সম্বিত ফিরল যখন রমণী এবং তার সঙ্গীগণ ভূমি ছেড়ে উঠল। তখন এতক্ষণ ধরে এক রমণীর পারে নির্লজ্জভাবে তাকিয়েছিল। অনুধাবন করে আসমান দ্রুতই উল্টো খুলল, একটি হাত রাখলো বুকের বাঁ পাশে। টুকটুক শব্দধ্বনি ভেসে আসছে। কি আশ্চর্য! এ কি হৃদস্পন্দন? তার হৃদয় আদৌ ছিল কোনোদিন? মধুর এক সুঘ্রাণ নাকে ঠেকল। তার থেকে কয়েক হাত দূরে পথ বেয়ে এগিয়ে যাচ্ছে অপরিচিতা সঙ্গী, বন্ধুবান্ধবদের সঙ্গে চলমান রসিকালাপ। আসমান এক মুহূর্ত দ্বিধা করলো এগিয়ে, অতঃপর পুনরায় পিছিয়ে পড়লো। নিজের পথ দেখার কথা ভাবলো, কিন্তু পরে করে নিজের দৃষ্টিচোরা ভেসে উঠল এক বর্ণহীন সাদা কালো শেষ এক রমণী। তার পরিধান শুভ্র শাড়ি এবং একই ধরনের দীঘল কালো চুল। চুরি পড়তে দুহাত মেলে কাছে ডাকছে আসমানকে, আমার বাপজান, আমার আসমান। সুকুঞ্চিত হলো আসমানের। ঝট করে উল্টো ঘুরে হন নিয়ে চলল বন্ধু বান্ধবদের দলের নিকট। এক্সকিউজ মি। ঘুরে চাইল সকলে, মাথা কাত করে তার অবয়বে দৃষ্টি পতন ঘটালো। শাড়ি পরিহিত সুদর্শনা তার সুগভীর নেত্র মাঝে যে একটি শক্ত ঢোক গলাতকরণ করলো। আসমান স্থির কণ্ঠে সুথল, হ্যাভ উই মেট বিফোর? রমণী এক মুহূর্ত তাকিয়ে থাকলো। ঢেউ খেলানো প্রযুগল তার কুচকে এলো মনোযোগ। নিজের স্পন্দন নিজেই শুনতে সক্ষম আসমান বর্তমানে। রমণীর অধরে হাসির জোয়ার উঠল খানিক বাদে। I think we did it. এগুলো সে কয়েক পা আসমানের মুখোমুখি দাঁড়ালো। বায়ু যেন উমাতাল হয়ে উড়ল তার আঁচলে। এলোমেলো হলো পাথর মানবের ললাটের চুলগুচ্ছ, তবুও একে অপরের দৃষ্টি মাঝে সম্মিলিত উভয়ে। পৃথিবীটা গোলাকার, তাই না মিস্টার ব্রোকেন হার্ট? মাথা ঝুলিয়ে এক নজর ভূমিতে তাকে পুনরায় চোখ তুলো আসমান। কোনো ভুল নেই, না তার না এই রমণের। দরজার দুপাশে পিঠ ছেঁকানো হাতে আজ তাদের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে ভাগ্য দেবতা। পুরুষ যদি কোনো নারীর মাঝে নিজের মায়ের প্রতিচ্ছবি অনুভব করে, তাহলে সে নিশ্চিতভাবে সেই রমণের প্রতি আকৃষ্ট হবে। আজে বাজে কথা। সত্যি বলছি আসমান ভাই, আমার কথা নয়, এটা দর্শন এবং মনোবিজ্ঞানের কথা। পড়াশোনা করে খুব বুঝদার হয়েছে তুমি। একটু তো হয়েছি বলো। তুমি এখন বুঝবে না, কারো প্রতি তোমার অনুভূতি নেই তো তাই। কিন্তু আমার কথা মিলিয়ে নিও, একদিন তোমার জীবনে অনুভূতির আগমন ঘটবে। তোমার হৃদয়ে আবেগের জলোচ্ছ্বাস তুলে আবির্ভূত হবে কোনো অপরিচিতা। নিহাতের অদূর অতীতের বক্তব্যটি বেপরোয়াভাবে এড়িয়ে গিয়েছিল পাথর অন্তর, কিন্তু সেই পাথরের ফলকে চির ধরিয়ে যেন বর্তমান প্রমাণ করেছে জগতের কতই না বিচিত্রময় হওয়া সম্ভব। ইটালিয়ান ভাষার কথোপকথন এবং টুকারিজের টুংটাং ধ্বনিতে পরিপূর্ণ সম্পূর্ণ ক্যাফে। ওয়েটাররা দ্রুত পায়ে এদিক সেদিক ছোটাছুটি করছে। কাস্টমারদের অর্ডার পরিবেশনে হরেক রকম খাবার এবং পানীয় মিষ্টি সুগন্ধিতে ভরপুর অঙ্গন। সবকিছু মাঝে জানালার সঙ্গে লাগোয়া টেবিলে বসে একমনে কিছুক্ষণ আগে পরিবেশন করা কার্বোনারা এর প্লেটে দিকে দৃষ্টিপাত করে রয়েছে আসমান। স্প্যাগেটি, ক্রিমি সস এবং হটডগ দিয়ে প্রস্তুতকৃত জনপ্রিয় ইটালিয়ান ডিশটি টুরিস্টের মাত্রই পছন্দের তালিকার শীর্ষে। এত কি দেখছেন? খাবার শুধুমাত্র দেখতে নয়, খেতেও হয়।
কণ্ঠটি কর্ণগোচর হতে আসমান দৃষ্টি তুলে বিপরীত প্রান্তে তাকালো। হাসি মাখা অধরে তার উদ্দেশ্যে চেয়ে রয়েছে অপরিচিতা। তার পরিধানের শাড়িটি আশেপাশের টেবিলে বসে থাকা অন্যান্য কাস্টমারদের দৃষ্টি বেশ আকর্ষণ করছে। আসমান এক নজর আশেপাশে দৃষ্টি বিলিয়ে পরক্ষণেই কাঁটা চামচ তুলে নিল, মুখে পুরল। বিখ্যাত কারবনরা তার অভিব্যক্তিতে বিন্দু মাত্র পরিবর্তন লক্ষ্য না করে রমণীর হাসি বিস্তৃত হলো। আপনি বেশ অদ্ভুত মানুষ দেখছি। অদ্ভুত শব্দটা খারাপ নয়, বরং ভালো অর্থেই ব্যবহার করেছি। তার কথায় আসমানের উষ্ঠজোড়া কিঞ্চিত বিস্মৃতি লাভ করলো। রমণী কোনো রাগঢাক রাখছে না, এক দৃষ্টিতে চেয়ে রয়েছে তার অবয়বে। তাতে অন্তরে কেমন থুকথুক আবেগের উৎপত্তি ঘটছে। নিজেকে প্রশান্ত রাখতে কোনো কালেই সংগ্রাম করতে হয়নি আসমানকে। যে কোনো প্রকার ঘটনায় সে সর্বদা অবিচল, কিন্তু কিছুই অনুভূত হয় না। কিন্তু আজ প্রথমবারের মতন এমন এক রমণীর সামনে বসে সে অস্বস্তি বোধ করছে। ঠিক অস্বস্তি বোধ নয়, লজ্জাবোধ। আমাকে চিনলেন কি করে? অতর্কিতে আসমান প্রশ্ন ছড়ে বসল। নিজেকে নিয়ন্ত্রণ করা অতীব জরুরি। রমণীকে তার ন্যায় বিচলিত মনে হচ্ছে না। সে নিজেই অজানা অনুভূতির জ্বরে ভেসে যাচ্ছে যেন। একই প্রশ্ন আমিও করতে পারি। আপনি কিভাবে চিনলেন? আপনার কণ্ঠ শুনে ধারণা করেছিলাম, নিশ্চিত না হওয়ায় জিজ্ঞেস করেছি। আমার কণ্ঠকে স্মরণে রেখেছেন মিস্টার? প্রিয় উঁচু করে রমণী উৎসাহী ভঙ্গিতে চাইতে আসমান নিজের দৃষ্টি হরণ করে চট করে মুখে খাবার ঠুসল, যেন কিছু উচ্চারণ করতে না হয়। তাতে খিলখিল করে হাসল রমণী। আপনি দেখছি অল্পতেই লজ্জা পেয়ে যান। বিব্রত বোধ করল আসমান। এতটাই প্রদর্শন ঘটেছে তার অনুভূতির। কি অদ্ভুত! আপনি যে পরিমাণে সুদর্শন, তাতে লালিমায় আপনার কান টকটকে লাল হয়েছে। ধপ করে উঠল বক্ষপিঞ্জরের নির্যন্ত্র উমাতাল মস্তিষ্ক। জোরে জোরে মাথা ঝাঁকিয়ে আসমান জানালো, সুদর্শন নয়, অস্বাভাবিক। ডক্টর জানিয়েছেন মেলানিনের অভাব রয়েছে শরীরে। চুল, চোখের পাতাও সাদা হওয়ার কথা, কিন্তু স্রষ্টার রহমতে হয়নি, শুধুমাত্র শারীরিক বর্ণ। তাতে কি? তাই বলে কি আপনি সুদর্শন নন? আপনাকে সৃষ্টিকর্তা যেমন সৃষ্টি করেছেন তেমনি আপনি সুন্দর। আল্লাহর সৃষ্টি কখনো অস্বাভাবিক হতে পারে না। এক দৃষ্টি রমণী মায়াবিনী মুখপানে চেয়ে থাকলো আসমান। খানিক বেপরোয়াভাবে দৃষ্টি সরাতে ইচ্ছে হচ্ছে না ওই কাজল কালো আঁকিচোড়া তার এমন নিগুড় দৃষ্টিপাতে। এবার উচ্ছল রমণীয় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল যেন। আপনিও আমার কণ্ঠ মনে রেখেছেন? অবশ্যই। এত চমৎকার কণ্ঠ ভুলে যাওয়ার বাসনা হয়নি অন্তরে। স্মরণে রেখেছে, যদি কখনো রেডিওতে শুনতে পাই। এখানে এততে কে কাকে কিভাবে অপ্রস্তুত করতে চাইছে তা উভয়ের কেউই বুঝে উঠতে পারছে না। যেমন বুঝতে পারছে না আজকের এই সংলাপের অর্থ। বন্ধু বান্ধবদের দলের সঙ্গে চলে যেতে পারত রমণী, যায়নি। একসাথে কোথাও বসে খুচরো আলাপের প্রস্তাব দিয়েছে আসমানকে। স্বভাব বিরুদ্ধ হয়ে তা গ্রহণও করেছে কিলিং মেশিন। অতঃপর এই অদ্ভুত অথচ ভালো লাগা পূর্ণ এক মুহূর্তের সূত্রপাত। আসমান ঠোঁট জোরে এক হাসির উদ্গীরণ ঘটালো। আপন হৃদয় যেন উৎফুল্ল নৃত্যে মেতেছে। আপনি খুব সুন্দর গান করেন, গানের কণ্ঠ অতি চমৎকার। ধন্যবাদ মিস্টার। আপনার প্রশংসায় এই সন্ন্যাসিনী ধন্য। জি মাতা হরহরিণী। আপনি গান পছন্দ করেন? আগ্রহ নেই, কিন্তু আপনার গান ভালো লেগেছে কেন জানি না। মাঝে মাঝে গান শুনতে পারেন, কিন্তু এতে দুশ্চিন্তা দূর হয়, হৃদয় প্রশান্ত হয়। আর কোনো উপদেশ মাতা? শিখবেন গান? আপনি শেখাবেন? যদি বলি হ্যাঁ, রাজি আছেন? থমকে পড়ল আসমান। পানির গ্লাসে চুমুক দিল অজান্তে। রমণী তখনও চেয়ে আছে। পর মুহূর্তে অবশ্য বিস্তর হেসে জানালো, ডোন্ট ওয়ারি, আই ওয়াজ জাস্ট জোক। রাজি আছি। বাক্য সমাপ্ত হওয়ার আগেই আসমানের অতর্কিত সম্মতিতে রমণী দ্বিধান্বিত হয়ে পড়ল। ফ্যালফ্যাল করে তাকালো, তারপর হাসি ধরে রেখে নিজের দীঘল চুলে আঙুল চালালো। আমি আসলে একটা রহস্য মিস্টার। নিজের কাছে নিজেকে প্রথমবারের মতো রহস্যময় ঠেকছে আসমানের। এত কথা বলা সে কবে থেকে শিখলো? নিহাদের সঙ্গেও তো এত তাল মিলিয়ে কথোপকথন হয় কিনা সন্দেহ। কিন্তু এই অচেনা হয়েও বড্ড চেনা রমণী যেন তার মাঝে প্রতিনিয়ত নিত্য নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটাচ্ছে। বড্ড সহজাত তার সঙ্গে সময় কাটানো। ক্যাফে থেকে যখন বেরোলো হলো, তখন আসমান এবং অপরিচিতার সম্পর্ক গিয়ে ঠেকেছে রীতিমতো বন্ধুত্ব
পূর্ণ পর্যন্ত। তার নিকট দুলাইন নজরুল গীতি হাতে খড়ি ঘটেছে পাথর মানবে। ক্যাবের বিপরীত প্রান্তে সড়কে দাঁড়িয়ে শাড়ি পরিহিতা নিজের গাড়ি অপেক্ষা করতে করতে তাকে অন্তিম কিছু মুহূর্তের সঙ্গ দিল আসমান। অতি বেহায়া এই হৃদয় কিছুতেই এমন মধুর সময় সমাপ্তি ঘটাতে রাজি নয়। সড়ক বেয়ে একটি কালো গাড়ি এসে থামতে আসমানের দিকে ফিরল রমণী। হেসে জিজ্ঞেস করল, এবার তাহলে বিদায়ের পালা। ভালো থাকবেন। আপনার নামটা জানতে পারি, মিস্টার ব্রোকেন হার্ট? 1 সেকেন্ড সময় নিল আসমান উত্তর করতে। আসমান? আসমান, আকাশ, আমার অতি পছন্দ। আর কত মুগ্ধ করবেন আমায়। বিস্ফোরিত হলো আসমানের নয়ন জোড়া। রমণী হাত বাড়িয়ে ধরল স্বয়ংক্রিয়ভাবে হাতের ফোন তাকে সোপর্দ করলো। অজানায় বিলীন পুরুষ ফোন থেকে নিজের ফোন নাম্বারটা টুকে তা ফেরত দিল রমণী। গাড়ির দরজা খুলতে খুলতে আসমানের ফোন অচেনা ইটালিয়ান নাম্বারে ব্র্যাভেট করে উঠল। মুচকি হেসে অপরিচিতা জানালো, পরিণীতা রেমান চিত্রলেখা। ডাকনাম চিত্র, প্রয়োজন বোধ করলে সেভ করে নেবেন না হয়। এইটুকুই। গাড়ির দরজা বন্ধ হয়ে গেল। রোমে সড়ক অদূরে অদৃশ্য হলো। রমণী পুনরায় পেছনে ফেলে গেল নিজের অস্তিত্বের উষ্ণতা। ঠায় দাঁড়িয়ে থাকলো আসমান বজ্রহত ব্যক্তির ন্যায়। আশপাশ তাকিয়ে দিয়ে হেঁটে চলা ব্যক্তিরা বোধ করি ভাবলো অতি যত্নে তৈরিকৃত কোনো ভাস্কর্য সজ্জিত করে রাখা হয়েছে সড়কের ধারে। ডুপ্লেক্স বাড়িটির ভেতরে পা রাখতে সিঁড়ির সঙ্গে হেলান দিয়ে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকা শার্ট প্যান্ট পরিহিত মেয়েটির দিকে দৃষ্টিপাত হলো চিত্রলেখার। এক মুহূর্ত থমকালো তার পদক্ষেপ। ব্যাপার কি? চেহারা দেখে তো সুবিধার মনে হচ্ছে না। এমন ক্ষেপে আছে কেন? মনোযোগে আকর্ষণের জন্য কণ্ঠ পরিষ্কার করলো সে। তাতে মেয়েটি সুকুচকে ওই একই বিরক্তি খচিত দৃষ্টিতে তাকালো তার উদ্দেশ্যে। প্রেম করছিস তুই? কি? আমি দেখেছি একটা ফার্মের মুরগির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত খেলাচ্ছিলি। ফার্মের মুরগি? রেগে মেগে অগ্রসর হলো মেয়েটি। কোমরে 2 হাত রেখে গাল ফুলিয়ে জানালো, তো কি বলবো, ওটাকে ধপধপে ব্রয়লার মুরগি ছাড়া আর কিছু তো মনে হয়নি আমার। তুই কি পেয়েছিস? আবার শখ করে শেখাচ্ছিস আলগা করগো খোপার বাঁধন। ওই বাঁধন যদি আমি টেনে ছিঁড়ে না দিয়েছি, আমার নাম চারুলতা নয়। এতক্ষণে বোধগম্য হলো বোনের এমন রুদ্রমুচি ধারণের কারণ। হাসতে থাকলো চিত্রা। তাতে দ্বিগুণ মাত্রায় খেপে গেল সহদর। কি খুব হাসি পাচ্ছে? এদিকে আমি এক বাইকওয়ালার সঙ্গে রীতিমতো হাডুডু খেলে এসে দেখি তুই বসে বসে দিব্যে গল্প চালাচ্ছিস। গা চলে যাচ্ছে আমার। বাইকওয়ালা? মিউজিয়ামের সামনে বাপের সম্পত্তি মনে করে তো ইতালির রাস্তা ভেবেছে এটা ওনার সোনার বাংলাদেশ। দিয়েছি একটা ঠাটিয়ে গালে। বাঙালি ছেলে পুরাই অষ্টরম্ভ। বেশ হয়েছে, ফ্যালফেল করে তাকিয়েছিল। চারু, তুই আসলে একটা জিনিস। হ্যাঁ হ্যাঁ, এমনি এমনি তো বীজ বলে ডাকে না বুলিগুলো। 2 হাতে চুল উড়িয়ে ভাব নিল। তাতে চিত্র তার কাঁধে হাত রেখে কাছে টেনে নিয়ে জানালো, তা আমার উপর এত রাগ কিসের? ফার্মের মুরগিকে কি ভালো লাগতে পারে না? কি বলছিস তুই? এটা কি তোর ওই গুলশানের পাবলিক টয়লেটের সেই ব্রোকেন হার্ট নাকি? যে বিড়বিড় করতে করতে থেমে পড়ল চারুলতা। দৃষ্টি বিস্তৃত করে চাইলো বড় বোনের দিকে। হাসি মুখে নিঃশব্দে সম্মতি জানালো চিত্র। 2 হাতে মুখ চেপে ধরে রীতিমতো লাফিয়ে উঠল কনিষ্ঠা। ও মাই গুডনেস, রিয়েলি ইটস হিম। পুনরায় সায় জানিয়ে চারুলতার কাঁধে মাথা ঠেকালো চিত্র। এই জগৎ বড়ই রহস্যময়, তাই না চারু? শুধু কি রহস্যময় নাকি রীতিমতো মিরাকেলি? কিভাবে ঘটলো এমন একটা ঘটনা? সে কবে না কবে কারো কণ্ঠস্বর শুনিতে বিলীন হয়েছিলি, সে কিনা সশরীরে উপস্থিত এই ইতালির ভূমিতে। ইজ ইট ডেস্টিনি? এক নিঃশ্বাস ফেলে চিত্র, তারপর অনুভূতিহীন মাথা নেড়ে জানালো। আই ডোন্ট নো। তাকে হঠাৎই মুছড়ে পড়তে দেখে চারুলতা নিশ্চুপ থাকলো কয়েক মুহূর্ত। নিজের উত্তেজনা দমন করে শান্ত দৃষ্টিতে তাকালো। আপু, কি ব্যাপার? কি ভাবছিস? ভাবছি যে ব্রোকেন হার্ট বুঝি সত্যিই ব্রোকেন হার্ট। মানে? কাঁধে তুলে ছোট উল্চালো চিত্র। বাড়ির ভেতর এগোতে এগোতে জানালো, অতি গভীর ওই দৃষ্টি জুড়ে অদ্ভুত এক শূন্যতা দেখেছি চারু। এক মরম জ্বালা। জীবন মৃত হয়ে এই পৃথিবীতে নিজের অস্তিত্বের ভার বহন করে চলেছে যেন। মাথা চুলকানো
চারুলতা। তার বোনের এই কাব্যিক কথাবার্তা তার মাথায় একটু কমই ঢোকে। যমজ হলেও বৈশিষ্ট্য একে অপরের সম্পূর্ণ বিপরীত তারা। 3 মিনিটের বড় সহোদর, ভালোবেসে সাহিত্য, সঙ্গীত, চিত্রকর্ম, স্নিগ্ধতা এবং আপন দেশের সংস্কৃতি। অপরদিকে চারুলতা কঠোর মারকাটারি ক্যারাটের শিক্ষার্থী এবং সকলের উপর ছুরি ঘোরানো ব্যক্তিত্ব। আধুনিক সংস্কৃতিতে তার বেড়ে ওঠা। চিত্রের মতো মায়াবী আবহ আয়ত্তে আনতে পারেনি সে, তবে তাতে কোনো আফসোস নেই তার। কঠোর হতে চাইছে নিজের পরিবারকে সর্বদা রক্ষা করতে পারে। চিত্রকে কিছু জিজ্ঞেস করবে ভেবে উজো খুলল ও তার আগে জিজ্ঞেস করা হলো না তার। মেয়েটি ইতিমধ্যে তার দৃষ্টির আড়ালে হয়েছে, চলে গিয়েছে নিজের রুমে। কপালে হাত ঠেকে দীর্ঘ শ্বাস ফেলল চারু। আজ থেকে প্রায় 1 মাস আগে তার বোন বাংলাদেশে গিয়েছিল একটি গুরুত্বপূর্ণ কাজে। সেখানেই অদ্ভুত এক আলাপ ও কোনো অজানা ব্যক্তির সঙ্গে, যার নাম পর্যন্ত জানা হয়নি তার। তবুও সহোদরের সঙ্গে সেই ঘটনার প্রতিটি আবেগ অনুভূতি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছিল চৈত্র। জীবনে প্রথম তাকে কোনো অদেখা পুরুষকে নিয়ে এত কথা বলতে শুনেছিল চারুলতা। স্বভাবতই কৌতূহল জাগ্রত হয়েছিল তার, কিন্তু এক সাক্ষাতের মৃদু আলোড়ন ভেবে ভুলে যাওয়ার আগেই যেন এক নতুন রূপে সেই অনুভূতি খচিত অতীত পদার্পণ করেছে তার বোনের জীবনে। এই অজানা অনুভূতির পরিণতি কি হতে পারে আপাতত জানা নেই চারুলতার, তবে সহোদরের জন্য সে সর্বোচ্চ ভালোটাই সর্বদা প্রার্থনা করে। ফ্রিকুজকে চির ধরা হেলমেট হাতে হন হন করে ভেতরে ঢুকেই একটি গানের সুর কানে গেল নিহাতের। বাংলা গান, আগে কখনো শোনা হয়নি তার, কিন্তু এই অসময়ে গান বাজে কে তার কান ছালাপালা করার দুঃসাহস করছে। এমনি তো মেজাজ হাই ভোল্টেজে হয়ে আছে এক বাঙালি মেয়ের সাথে মাঝ রাস্তায় ঝগড়া করে, তাও ইটালির মতন একটা দেশে। একটুর জন্য পুলিশ ফাইনের হাত থেকে বেঁচে গিয়েছে সে, কিন্তু বিসর্জন দিতে হয়েছে নিজের নতুন হেলমেটটাকে। এই বিদেশে ব্যবহারের জন্য ভাড়ায় নিয়েছিল যদিও, তবু এতই পছন্দ হয়ে গিয়েছিল যে ভেবেছিল যাওয়ার সময় সঙ্গে করে দেশে নিয়ে যাবে। তার হলো কই? আরে বাবা, এই গান তো বড্ড জ্বালাতন করছে। ধূপ ধাপ করে এগুলো নিহাত। ঠাস করে দরজা খুলে লক্ষ্য করলো অন্ধকারাচ্ছন্ন কক্ষে একটি আরাম কেদারায় হেলান দিয়ে চোখ বুজে দোল খাচ্ছে আসমান। হাতে 2 আঙুল ঝলছে একটি আধ খাওয়া সিগারেট। সাধারণত কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত থাকলে কিংবা পরিকল্পনার সময় মনোযোগ স্থির রাখতে কদাচিৎ ধূমপান করে আসমান। তার উপর কোনো কিছুর প্রতি আগ্রহী না হওয়ায় সে রীতিমতো উচ্চ শব্দে শুনে চলেছে এক পুরনো বাংলা সঙ্গীত। এতটাই পুরনো চেপ যে তার সঙ্গে গড়গড় আওয়াজ হচ্ছে। শুধু গান গিয়ে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, একই শুধু অভিনয়, শুধু গান গিয়ে পরিচয়। তাপাস করে পেছনের বিছানায় আশ্রে পড়ল নিহাত। বিন্দুমাত্র টলল না আসমান, ওই একই ভঙ্গিতে দুলছে সে। শাকচুন্নি, ডাইনি, তোর ভাতে গোবর পড়ুক। তুই টয়লেটে গেলে টয়লেট ভেঙে যাক। তুই বাইসাইকেল চালাতে গেলে চাকা পাংচার হয়ে যাক। তুই গোসলে গেলে ঝর্ণার পানি শেষ হয়ে যাক। তোর পরীক্ষার খাতা ঘূর্ণিঝড়ে উড়ে যাক। তোকে প্রেম করতে ধরে তোর আব্বাজান তোকে চাপকে পিঠের ছাল তুলে নিক পেতনি। কাকে এত বদদোয়া দিচ্ছ? আশা করে প্রশ্ন উচ্চারিত হলো না, তাতে হতাশায় পা ছুটতে ছুটতে ভ্যা ভ্যা করে উঠল নিহাত। ক্রুদ্ধ কণ্ঠে অভিযোগ করল। আসমান ভাই, কি হয়েছে তোমার? দেখছো এদিকে আমি কিলবিল করছি, একটু নজর দিচ্ছ না? নজর দিচ্ছ না কেন? কি ভেড়ার মতন গান লাগিয়েছো? দেবের পরাণ যায় জ্বলিয়ারে, ছাড়ো এক্ষুনি। আসমানের দৃষ্টি মেলল, মাথা কাত করে সে তাকালো নিহাতের উদ্দেশ্যে। অদ্ভুত এক শূন্যতা ওই গভীর কৃষ্ণ গহ্বরে। মুহূর্তে ভাব গাম্ভীর্যতা অনুভব করে নিহাত থমকে গেল। কণ্ঠের ধাঁচ পাল্টে চিহ্নিত হয়ে সুথল। কোনো সমস্যা? হঠাৎ গান শুনছো? ভালো লাগছে। গান তোমার ভালো লাগছে? হুম। কেন হঠাৎ? গান শুনলে নাকি দুশ্চিন্তা দূর হয়, হৃদয়ে প্রশান্তি আসে। কোন ব্যাককল এমন এহেম? আসমানে ঘন প্রিয় কুঞ্চিত হতে দেখে নিহাত। নিজের শব্দগুচ্ছ মুহূর্তেই গিলে নিল। তার গুরু নিঃশব্দ সিগারেট ঠোঁটে ছোঁয়ালো। দৃশ্যটির পানে এক দৃষ্টে তাকে গুটি গুটি পায়ে এগিয়ে আরাম কেদারার সামনে হাঁটু মেরে বসল নিহাত। একটি হাত রাখলো হাঁটুতে আলতোভাবে, জল জলে দৃষ্টিতে প্রশ্ন করল। আর ইউ অল রাইট? হুম। ইউ আর নট। আই ক্যান সি।
আই এম নট ব্লাইন্ড, ওকে? কি হয়েছে? কিছু না। প্লিজ ভাই। তবু নিঃশব্দ আসমান দীর্ঘ এক মুহূর্ত মাথা নত করে যেই মুহূর্তে নিহাত উঠে পড়তে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে হঠাৎ আসমানের একটি হাত চেপে বসলো হাঁটুতে রাখা তার হাতখানার উপর। বিলাল রিমানের 2 মেয়ে রয়েছে জানো? হঠাৎ এমন অপ্রাসঙ্গিক কথা নিহাত কিঞ্চিত বিচলিত হলেও প্রকাশ করলো না। হ্যাঁ, ফাইলে পড়েছি। শুধুমাত্র 2 মেয়ে আছে, এটুকুই। অতিরিক্ত তথ্য নেই, কোনো নাম ছবি কিছুই না। হয়তো বিলাল রেবান সতর্কতা অবলম্বন করেছেন, নয়তো মেয়েদের উপর গুরুত্বপাতের প্রয়োজন মনে করেনি কেউ। হঠাৎ এই কথা বললে যে? আজকে তার মেয়ের দেখা পেয়েছি, চিত্রলেখা। ঝুলে পড়ল নিহাদের। স্থির তাকিয়ে থাকলো নিজের জীবনের একমাত্র আপন মানুষের দিকে। আরাম কেদারায় সোজা হয়ে বসে আসমান নিজের ফোন এগিয়ে দিল তার কাছে। নিহাত হাতে স্ক্রিনে নিয়ে দেখলো, দিকে চেয়ে রইল একটি নাম্বার থেকে আসা মেসেজ। আগামী পরশু ফ্রি আছেন মিস্টার ব্রোকেন হার্ট? পুনরায় আসমানের নিকট দৃষ্টি ফেরালো। কোনো অভিব্যক্তি নেই, অশুভ এক আভা সমগ্র চেহারা জুড়ে, ঠিক যেমনটা হয়ে থাকে খুন করার পূর্ব মুহূর্তে। আসমান নিহাদের দিকে ঝুঁকলো, ফিসফিস করে এক পরাবাস্তব কণ্ঠে উচ্চারণ করল, হাউ অ্যাবাউট আই মেক হার মাই ট্রাম্প কার্ড? যদিও মুখে সেই এই বাক্য উচ্চারণ করেছে, তবুও নিগুড়ো ওই দৃষ্টি বিশ্বাসঘাতকতা করে অভ্যন্তরে লুকিয়ে থাকা হাহাকার এক চাপা আর্তনাদের প্রকাশ ঘটল। ভারী চাপ জেকে বসলো নিহাদের বক্ষ জুড়ে। আপন মনে সে নিজেকে আলালো, আসমানের কোলে মাথা ঠেকালো হাঁটুতে। শুধুমাত্র কণ্ঠস্বর হতে অনুভূতির সূত্রপাতের ঘটনা সম্পর্কে নিহাত অবগত নয়। যদি হতো তাহলে কি কোনো দিন বিশ্বাস করতো না যে দেখে চিনে শুধু কয়েক মুহূর্তের কথোপকথনে দুটি সত্তা দুর্বলতায় আচ্ছাদিত হতে সক্ষম? একে কি নাম আখ্যায়িত করা যায়? লাভ অ্যাট ফার্স্ট সাইট নাকি উইকনেস অ্যাট ফার্স্ট হিয়ারিং? সাহিত্যের জন্য বড্ড বেমানান্তা। অতিবাহিত হয়েছে প্রায় 1 মাস। ইতালির দিনগুলো কিভাবে কাটছে আসমানের? তবে সত্যিকার অর্থে চেনে এবং জানে এমন কেউ তার দিনলিপি এবং কার্যকলাপের সম্বন্ধে অবগত হলে নিশ্চিত নিজ জীবনের সবচেয়ে বিশাল বিস্ময়কর অনুভব করতে বাধ্য হবে। প্রথম ডেস্ক একটি লাইব্রেরি, নতুন পুরনো কাগজের ভাঁজে মাঝে নৈশব্দের আচ্ছাদনে সাহিত্যের পঙ্কুতিতে বিলিয়েছে দুটি হৃদয়, সাহিত্য এবং আসমান। হাস্যকর নয় কি? ব্যাপারটি অবশ্য ঘটেছে চিত্রলেখা নামক এক তন্ত্রাহরণী রমণীর প্রভাব মঞ্চে। অতঃপরের গন্তব্য এক অপেরা থিয়েটার। বিদেশি সংস্কৃতির মূর্ছনায় আচ্ছাদিত দর্শক সারিতে বসে স্বয়ং আসমানও নিজেকে হারিয়েছে চিত্রর শৈলা কণ্ঠে। অপেরা নয়, বাঙালি নারীর কণ্ঠে ধ্বনিত হয়েছিল গ্রাম বাংলার ঐতিহ্য বাউল শাহ আব্দুল করিমের অতি জনপ্রিয় বন্দে মায়া লাগাইছে। গানটি শুধুমাত্র আসমান নয়, বরং উপস্থিত দেশি বিদেশি বিস্তর নাগরিকদেরও তা ভাসিয়েছিল আবেগের স্রোতে, মন্ত্রমুগ্ধ করেছিল প্রতিটি অন্তর। এরপর থেমে থাকেনি আসমানের দিনগুলো। কখনো বেঁধেছে ইতালির প্রান্তে প্রান্তে স্থাপিত বারের জ্যাজ মিউজিকের তালে পার্কে বসে সময় কাটিয়েছে সঙ্গীত শিক্ষায়, কখনো আবারও রেমান গ্রুপের অধীনস্থ এক বিখ্যাত ইটালিয়ান রেস্টুরেন্টের প্রধান রাঁধুনির নিকট হতে তালিম নিয়েছে রান্নার। সব কিছুর কেন্দ্রে যে রয়েছে সেই মানুষটির নাম পরিণীতা রেমান, চিত্রলেখা এক অপরিচিতা। এহেন মুহূর্ত যাপনের উদ্দেশ্য টার্গেট বিল্লাল রেমানের কন্যাকে বশ করা, তার সুযোগ গ্রহণ করে টার্গেটের নিকটবর্তী হাওয়া থেকে সকল ধরনের তথ্য আহরণ। নিজের অন্তরকে এমনই বুঝ প্রদান করেছে কিলিং মেশিন আসমান। অনুভূতিকে উপেক্ষা করতে চেয়েছে সর্বোচ্চ প্রচেষ্টায়। নিজের হাসি, আবেগ, সুরক্ষা, সুখের ব্যাখ্যা দিয়েছে মিশনের প্রয়োজনীয়তা ব্যবহার করে। কিন্তু পাথর হতে ধীরে ধীরে পুষ্পবাগানে পরিণত হতে আরম্ভ করা এই অন্তর খুবই ভালো মতোই জানে এহেন কার্যকলাপের অর্থ, তবুও জোরপূর্বক অস্বীকৃতি জানায় মস্তিষ্ক। কারণ যে মুহূর্তে মস্তিষ্ক অনুধাবন করবে কিছুই স্বাভাবিক নেই, ঠিক ওই মুহূর্তেই নিজেকে আপনি গুছিয়ে নেবে সে। খোলসের অভ্যন্তরে ঢুকে পড়া কচ্ছপের মতন হারাবে সকল মুহূর্ত, সকল অনুভূতি, সকল সুযোগ। অবাধ্য অস্তিত্ব এই নরক মাঝে হঠাৎ করে লাভ করা এক টুকরো স্বর্গকে হারাতে রাজি নয়। শূন্য এই অন্তর এক ফোঁটা ভালোবাসার কাঙাল। এই মুহূর্তে কিচেনের ক্যাবিনেটের উপর বসে পা ঝোলাতে ঝোলাতে একটি আপেল কামড়ে চলেছে নিহাত। তার বিস্মিত দৃষ্টি আপতিত। কিছুটা দূরে কার্যক্রমে
ব্যস্ত আসমানের দিকে। কাটিং বোর্ডের ওপর ছুরি দিয়ে একটি পেঁয়াজ কেটে চলেছে সে। কিছুটা অনভিজ্ঞ হলেও ভালোই চালু মনে হচ্ছে কাজে। ঝাঁঝে এক ফোঁটা জলও আসেনি তার নিগুড় মনোযোগী দৃষ্টিতে, অথচ ঝরঝর করে কেটে কেটে সব একসা করতে করতে টিস্যু নাকে চালাচ্ছে নিহাত। গত এক মাসে একটু একটু করে আসমানের মাঝে আসা পরিবর্তনগুলো খুব ভালো করে খেয়াল করছে সে। যে মানুষটাকে আগে একটি নিপুণ হাতে তৈরি অনুভূতিহীন পাথরের ভাস্কর্য ব্যতীত আর কিছুই মনে হতো না, তার মাঝেই মানবিক গুণাবলীর উদ্ভাবন ঘটতে শুরু করেছে। বাড়িতে থাকাকালীন অধিকাংশ সময়ই গান শোনে আসমান, ইংরেজি কিংবা বাংলা উভয়ই। গত সপ্তাহে নিজের রুমের তাকটিতে ভর্তি করেছে বিভিন্ন ভাষার বই দিয়ে। ধীরে ধীরে ইটালিয়ান আয়ত্ত করেছে আরাম কেদারায় দুলে দুলে। ধূমপানের বদলে ইদানিং বই পড়তে দেখা যায় তাকে। তারপর আসলো এই রান্নাবান্নার প্রতি আগ্রহ। ইটালিয়ান পিৎজা, স্প্যাগেটিও কিংবা ক্যান ফুডের উপর নির্ভর করে দিন কাটানো নিহাত হঠাৎ করেই ঘরে বানানো খাবারের স্বাদ পেয়ে খুশি। কিন্তু আসমানের এমন বিশাল এক পরিবর্তন তাকে বড্ড ভাবাচ্ছে। বিলাল রেহমানের মেয়ের চিত্রলেখার নিকটবর্তী হওয়ার সম্পর্কে আসমান বিশ্লেষণ করে নিজের চাল হিসাবে টার্গেটের কাছাকাছি পৌঁছানোর সহজ একটি উপায়, কিন্তু তা বিশ্বাস হতে চায় না নিহাতের। যে মানুষটাকে সে দেখে বড় হয়েছে, যাকে সর্বদা নিজের পথপ্রদর্শক অনুধাবন করে এসেছে, তার মাঝে এমন পরিবর্তন ঘটাতে সক্ষম হচ্ছে সামান্য এক রমণী। সে কি অসীম ক্ষমতাবান? অবশ্যই নয়। সে সক্ষম হয়েছে কারণ আসমান নিজেকে পরিবর্তনের সুযোগ দিয়েছে। না হলে এই পৃথিবীর কারো সাধ্য নেই নিটল এই হিমালয়কে টলানোর। এর অর্থ কি আসমান চিত্রলেখার প্রতি দুর্বল হয়ে পড়েছে? নিজেও বুঝতে পারছে অবশ্য, তবু অস্বীকৃতি জানাচ্ছে। আর মনে ভাবে নিহাত কি হবে তার একমাত্র আপন মানুষের পরিণতি। এটা কেমন হয়েছে? আসমানের প্রশ্নে নিহাদের ভাবনায় ছেদ পড়ল। মাথা ঝাঁকিয়ে সে পাশে তাকালো ক্যাবিনেটের উপর প্রস্তুতকৃত গরম গরম চটপটির বাটির দিকে। না চাইতো লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করতে বাধ্য হলো। এক লহমায় হাতে তুলে মুখে পড়ল এক চামচ। উষ্ণ বাষ্পের পরোয়া করল না, জিভ পুলুক পুলুক। উফ, মাইন্ড ব্লোয়িং ভাই। তুমি এত দারুণ রান্না করতে শিখলে কিভাবে? চিত্র শিখিয়েছে, ওর দাদির স্পেশাল রেসিপি। বাক্যগুলো উচ্চারণ করেই সময় আসমানের অধরে মৃদু পরিতৃপ্তির হাসিটা নিহাদের দৃষ্টি এড়ালো না। মৃদু শব্দ করে চটপটির বাটি নামিয়ে রাখলো সে। তাতে ক্যাবিনেট টিস্যু দিয়ে পরিষ্কার করে নিতে থাকা আসমান সুকুচকে শুধল। কি ব্যাপার, লেবু বেশি হয়েছে বুঝি? নিঃশব্দে মাথা নাড়ল নিহাত। আধ খাওয়া আপেলটা দূরে সরিয়ে রাখলো একটি শক্ত ঠোক গিলে। দৃষ্টি তুলে আসমানের কিছু গহ্বরে মোকাবেলা করলো। আগামী সপ্তাহে চ্যারিটি গালা। তুমি যে হারে এগোচ্ছ তাতে আমি নিশ্চিত রেমানের তরফ থেকে দাওয়াতনামা পাবি। সেক্ষেত্রে ওই দিনই বেলাল রেমানকে শেষ করার পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে আমায়। নিহাদের বক্তব্য আনমনেই সমাপ্ত করলো আসমান। তার উৎফুল্ল চেহারায় মুহূর্তে নেমে আসা ঘন কালো মেঘপুঞ্জের আধার স্পষ্ট দৃষ্টিগোচর হলো নিহাদের। ক্যাবিনেট থেকে লাফিয়ে নামলো নিচে, এগিয়ে গেল কয়েক পা। আসমান ভাই, ইউ সিম টু মাচ হ্যাপি দিস ডেজ। গভীর দৃষ্টি নিবদ্ধ অদূরে জানলার পানে, যার কাছের অভ্যন্তর আস্তরণ ভেদ করে বাইরে মোটা গুমট প্রকৃতি ধরা দিচ্ছে মাধুর্যতার বহর নিয়ে। আরেকটু এগুলো নিহাত একটি হাত রাখলো কাজ বরাবর। I want you to witness happiness, but নিঃশব্দ আসমান। নিহাতের আঙুল সমূহ তার কাঁধে দ্বিগুণ শক্তিতে চেপে বসলো। কপাল কুঁচকে এলো উত্তেজনা এবং দুশ্চিন্তায়। আর কতবার পালিয়ে বেড়াবে নিজের কাছ থেকে? তুমি এখন ভালো আছো, কিন্তু আর থাকবে না। আমার ভয় হচ্ছে, ঠিক যেমন ঘূর্ণিঝড়ের আগ মুহূর্তে প্রকৃতি থমথমে এক প্রশান্তি ধারণ করে, তোমার জীবনেও হঠাৎ করে যেন তেমন এক প্রশান্তির উদয় ঘটেছে। কি রয়েছে এই প্রশান্তির পর? নতুন সৃষ্টি নাকি ধ্বংস? নিহাতের কণ্ঠস্বর আসমানের কর্ণকুহুরে প্রতিধ্বনি হতে থাকলেও মুষ্টিবদ্ধ হয়ে এলো তার উভয় হাত। এতটাই জোরালোভাবে যে শ্বেতবর্ণ ধারণ করলো তার ত্বক। চড়া হয়ে উঠল শিরা, উপশিরা এবং ধমনী। এতটাই স্পষ্ট তার অনুভূতি। দয়া করে আর বাহানা দিও না যে তুমি রেহানকে শুধুমাত্র নিজের মিশনের ট্রাম্প কার্ড হিসেবে দেখো। শি ইজ মাই ট্রাম্প কার্ড, নাথিং মোর। ও,
একগাল হাসলো নিহাত, মুখোমুখি হলো গুরুর। বুকে উভয় হাত ভাঁজ করে প্রশ্ন ছুড়ল একের পর এক। তাহলে উত্তর দাও, কেন তুমি গান ভালোবাসো? কেন তুমি সাহিত্য ভালোবাসো? কেন তুমি হাসতে শিখেছো? কেন তুমি এতটা উৎফুল্ল থাকো? কোথায় তোমার সেই অনুভূতিহীন সত্তা? কোথায় সেই জীবমৃত অবস্থা? কোথায় সেই নৃশংসতা, বর্বরতা? কোথায় হারিয়েছে সেই আসমান? আর মানুষ মারতে সামান্য হাত কাঁপে না? যে ছুরি ধমনী কেটে অভ্যস্ত, সেই ছুরি এখন কাটে রান্নার উপকরণ। স্টপ ইট। আসমান বজ্র কঞ্চে শিউরে উঠল নিহাত, তবু থমকালো না। স্বীকার করে নাও আসমান ভাই, তুমি বদলে গিয়েছো। তুমি আর আগের মতো নেই। এক রমণী তোমাকে আপন সত্তা ভুলিয়েছে। পূর্বের পাথর ভাস্কর্য ভেঙে নরম কোমল মাটি দিয়ে পুনরায় গড়ে তুলেছে একটু একটু করে। তুমি তাকে ভালোবাসো ভাই, ভালোবাসো। আই সেড স্টপ ইট। ক্ষিপ্র গতিতে নিহাদের কণ্ঠ চেপে বসলো আসমানের হাত, আছড়ে ফেললো তাকে কেবিনেটের উপর। ক্রোধে কুঞ্জন ধারণ করেছে তার শিশুসুলভ চেহারা। তীব্র কাঁপুনি ধরিয়ে দেওয়া দৃষ্টি নিক্ষেপ করেছে নিহাদের পানে। নিঃশ্বাস প্রশ্বাস থমকে গিয়েছে, তপতপ করছে মাথা, তবুও ধাতু চেপে নিজেকে শক্ত রেখেছে নিহাত। ছোট কামড়ে সে রক্ত পিপাসু দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বলল, কনফেস ইট, ইউ আর ইন লাভ। শি ইজ নট জাস্ট এ মিশন টু ইউ এনিমোর, শি ইজ ইয়োর। বুলশিট। তীব্র গতিতে আসমানে মুষ্টিবদ্ধ হাত নিজের মুখ বরাবর এগোতে দেখল নিহাত। এক ঝলক শক্তভাবে বুঝে নিল চোখের পাতা, অতঃপর ধাম কেঁপে উঠল নিহাত। নিজের খুব কাছে ধ্বংসযোগ্য অনুভব করছে সে, কিন্তু কোনো ব্যথা অনুভব না হওয়ার দরুন মিটমিট করে দৃষ্টি মেলে তাকালো। তার উপর ঝুঁকে রয়েছে আসমান, ভারী নিঃশ্বাস প্রশ্বাসে বুক উঠানামা করছে অস্বাভাবিক গতিতে। হাতটি আঘাত থেমেছে ঠিক নিহাদের মুখের পাশে কেবিনেটের উপর। দেবে গেছে কাঠের অংশে ফাটল ধরেছে, তাতে ছুপ ছুপ রক্তিম দাগ পড়েছে ফাটল জোরে, যাতে দায়ী ক্ষীণ রক্তধারা চুইয়ে পড়ছে আসমানের আঙুলের উপরাংশ থেকে। হতবিহ্বল হয়ে চেয়ে থাকলো নিহা, তার সম্পূর্ণ স্পন্দন স্থবির হয়ে পড়েছে। পর মুহূর্তে তার গলা ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো আসমান। তার রক্তাক্ত হাত তখনও মুষ্টিবদ্ধ, এক নজর শীতল দৃষ্টিতে নিক্ষেপ করলো সে নিহাদের উদ্দেশ্যে। পরক্ষণে এক টানে পরিধানের খেছেন অ্যাবসেন্টটি রীতিমতো ছিঁড়ে ফেললো এক পাশে, হনহন করে হেঁটে বেরিয়ে গেল কিচেন থেকে। তখনও কেবিনেটের উপর শীত হয়ে সিলিংয়ের দিকে চেয়ে থাকলো নিহাত। অমানিসার অশুভ নীরবতা গ্রাস করলো তাকে। তবে অন্তরে বিন্দুমাত্র আফসোস হচ্ছে না তার। সে যা করেছে একদম সঠিক করেছে, দ্বিতীয়বার করতেও কখনো কুণ্ঠাবোধ করবে না। ভালোবাসা এবং আসমান, কিছুদিন আগেও বিষয়টি অসম্ভব হলেও বর্তমান সবকিছুকে পাল্টে দিয়েছে, পাথর হৃদয় জন্ম দিয়েছে জীবন্ত পুষ্পকলির। সকাল সকাল কফি তৈরি করে মগের উপরে হুইপট ক্রিম দিয়ে একটি ফুলের দৃশ্য ফুটিয়ে তুলল চিত্র। একাল বিস্তর হেসে নিজের কাজে সন্তুষ্ট হয়ে পাশে রাখা ফোনের দিকে তাকালো। একটি মেসেজ ভেসে উঠেছে। মর্নিং। গতকাল সারাদিন কোথায় ছিলে? একটা মেসেজেরও রিপ্লাই দেননি যে। সরি। ইনভাইটেশন দিয়েছি, পেয়েছো? হুম। আসবে নিশ্চয়ই, তোমাকে বাবার সাথে দেখা করাবো। আচ্ছা। চিত্তর হাসি দ্বিগুণ বিস্তার লাভ করলো। ফোন তুলে ফিরতে মেসেজ পাঠালো সে। কি ব্যাপার? আর ইউ অলরাইট আসমান? হ্যাঁ, শিওর? পরে কথা বলবো। চিত্রলেখার কপালে চিন্তার ভাঁজ পড়ল। ছেলেটার ব্যবহার অদ্ভুত লাগছে, এমনিতে খুব চাপা স্বভাবের হলেও এতটা নয়। এতটুকু চিত্র মেসেজ করলেও এরপর আর কোনো উত্তর করা হলো না। একটি দীর্ঘশ্বাস ফেলে ট্রেতে কফি আর চকলেট কুকি সাজিয়ে নিয়ে সে সিঁড়ি বেয়ে উঠে গেল দোতলায়। করিডোর পেরিয়ে দরজায় খুলে কক্ষের ভেতরে প্রবেশ করতে একটি বিশাল ডেস্কের উপাশে চেয়ারে বসে ফাইলে মনোযোগরত ব্যক্তিকে নজরে পড়ল। এগিয়ে গেল শীর্ষ, কফির ট্রে পাশে রেখে দিয়ে ঝুঁকে কপালে চুমু খেল। গুড মর্নিং ড্যাড। মর্নিং মাই বেবি। পাল্টা সন্তানের কপালে আদুরে চুমু আঁকলেন বিলাল। কফির দিকে চেয়ে থেকে একগাল হাসলেন। তার চেয়ারে হাতলে হেলান দিয়ে দিল ছেঁচড়ো। পিতার চুলে হাত বুলিয়ে দিতে দিতে তিনি কফিতে চুমুক দিলেন। তোমার হাতের যে কোনো কিছু অসাধারণ বেবি। হাসলো ছেঁচড়ো, তারপর পিড়পিড় করে বলল, তোমাকে একটা কথা বলার ছিল ড্যাড। অবশ্যই। কিছু লাগবে তোমার? না না, কিছু লাগবে না, শুধু মানে
সে উচ্চ করে কৌতূহলী দৃষ্টিতে মেয়েকে এক নজর দেখলেন বিলাল। পর মুহূর্তে চেয়ারে হেলান দিয়ে অমায়িক হাসলেন, যেন উৎসাহ প্রদান করছেন। তাতে চিত্র কিছুটা লজ্জাবোধ অনুভব করল। ওকে চ্যারিটি গালাতে আসতে বলেছি, তোমার সঙ্গে দেখা করাতে চাই। এক মুহূর্ত থমকালেন বিলাল। তার অদরের হাসি কিঞ্চিত হ্রাস পেল। কি যেন ভাবলেন আপন মনে, তারপর জানালেন, সব মেয়েকে একদিন পিতামাতাকে ছেড়ে পরে ঘরে যেতে হয়, কিন্তু তোমার এতই তারা বুঝি? উফ ড্যাড, কি বলছো? আমি তোমার ছেড়ে কোথাও যাব না, কোনোদিনও না। বিলালের ঘাড় জড়িয়ে কাঁধে মুখ ডুবালো চিত্র। তাতে হাসলেন পিতা। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আচ্ছা আচ্ছা, সব বুঝেছি আমি। আমার মেয়েটা ভালো মতোই প্রেমের জালে ফেসেছে, তাই তো? ড্যাড, হ্যাঁ, লজ্জা পাওয়ার কি আছে? প্রেমে পড়া কোনো খারাপ ব্যাপার নয়। সকলের প্রেম পড়ার, বিয়ে করার অধিকার রয়েছে। তুমি আমাকে জ্বালাতন করছো কিন্তু। শব্দ করে হাসলেন বিলাল। অতঃপর একটি নিঃশ্বাস নির্গত হলো তার বক্ষ থেকে। চিত্রকে নিজের দিকে ঘুরিয়ে কপালে স্নেহ বুলিয়ে বিচক্ষণ দৃষ্টিতে নির্বিড় করলেন, একটা কথা বলবো বেবি? কথা দাও, আমার সঙ্গে রাগ করবে না। কিছুটা বিহ্বল হয়ে পিতার দিকে তাকিয়ে থাকলো চিত্র। এমন অভিব্যক্তি কিছুটা বেমানান ঠেকছে তার কাছে। তুমি বড্ড সরল। আমার চিত্র এত সহজে কাউকে বিশ্বাস করে না। কখনো কেমন তাকেই বিশ্বাস করবে যার উপর বিশ্বাস স্থাপন করা সম্ভব। তুমি কি বলতে চাইছো ড্যাড? কিছুই না। তোমাকে শুধুমাত্র একটা লাইফ লেসনের কথা বললাম। বিশ্বাস অমূল্য কাচের মতন, একবার ভেঙে গেলে পুনরায় জোড়া লাগানো অসম্ভব। মেয়েকে বুকে টেনে নিলেন বিলাল। তার আলিঙ্গনে নিজেকে বিলিয়ে চিত্রর হৃদয়ে বিচলিত হয়ে উঠল এক অজানা আশঙ্কায়। কেন এমন অনুভূতি হচ্ছে তার বুঝতে পারল না কোনো ক্রমে। ডোন্ট ওয়ারি বেবি, আই উইল প্রোটেক্ট ইউ। অন্তিম মুহূর্তে এতটুকুই কর্ণগোচর হলো তার। প্রস্তুতি কত দূর? এভরিথিং রেডি? ওকে, ডু ইট। হুম। আমি যে কোনো প্রকারের সফলতা চাই। ফোনের লাইন কেটে যেতে যন্ত্রটি হাত থেকে নামিয়ে রেখে আয়নায় চাইল আসমান। নিজেকে নিজেরই বোঝ্য হচ্ছে না ঠেকে তার আজকাল। এ কি আদৌ সে, নাকি তার স্থানে ভিন্ন কাউকে স্থাপন করা হয়েছে? রয়্যাল ব্লু বর্ণের স্যুট এবং ফরমালে নিজেকে সাজানো বাসনা এর আগে জাগেনি তার অন্তরে। উপেক্ষিত চুলের গুচ্ছ আজ পরিপাটি করে আশ্রানো জেলের সাহায্যে গ্রহণ করতে হয়েছে তাকে। শ্বেত বর্ণের ত্বকের সঙ্গে দারুণভাবে প্রস্ফুটিত হয়েছে তার অবয়ব। কিসের জন্য এত আয়োজন? সম্পর্কের প্রারম্ভে নাকি সম্পর্কের ইতিতে? আজকের পর কি আর কোনোদিনও ওই মায়াবী অস্তিত্বের সম্মুখে দণ্ডায়মান হওয়া সম্ভব হবে তার পক্ষে? না, কোনোদিনও না। উধাও হয়ে যাবে আসমান। চিত্রলেখার জীবন থেকে যেন কোনো কালেই তার কুলুষিত জন্মের অস্তিত্ব। রমণী পবিত্র জীবনী ছিল না পাপ, সে অশুভ, সে কোনো অধিকার নেই পবিত্রতাকে ছোঁয়ার। ভাইব্রেশনের শব্দে ফোনের দিকে তাকালো আসমান। একটি মেসেজ এসেছে, কখনোই রিপ্লাই করা হয় না, তবুও প্রতিদিন অন্তত একটি মেসেজ হলেও আসবেই। অল দ্য বেস্ট মাই ডগি। ভীষণ হাসিতে আচ্ছাদিত হলো আসমানের অধর। মানুষ যেমন করে নিজের পালিত কুকুরকেও ভালোবাসে, রাফাও তেমন করে তাকে ভালোবাসে। ভালোবাসা অপমান করা উচিত নয়, চমৎকার শব্দটিকে বলা উচিত আসক্তি। চরম পর্যায়ে আসক্তি। মাথা ঝাড়া দিয়ে নিজেকে সংযত করলো আসমান। তারপর বেরিয়ে পড়ল। চ্যারিটি গালা রোমের উত্তর প্রান্তের একটি বিস্তৃত ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান। আয়োজিত হয়েছে বিলাসবহুল জীবন উদযাপন উপভোগ করা মানুষ মাত্রই এসব আনুষ্ঠানিক গালাতে অংশগ্রহণ করে। কে কত বিশাল অঙ্কের ডোনেশন প্রদান করতে পারে তা নিয়ে আগ্রহ আলোচনা থাকে তুঙ্গে। আসমানের বুগাটি কায়রন যখন অনুষ্ঠানের স্থলে পৌঁছালো তখন সময় সন্ধ্যা 7:20। গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এদিক সেদিক তাকালো সে। নতুন কোনো মুখকে পৌঁছতে দেখে আমন্ত্রিত অতিথিগণ ফিরে ফিরে তাকালো। সকলে আগ্রহ হচ্ছে পরিচিত কোথাও কোনো পরিচিত মুখের অস্তিত্ব না পেয়ে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে আসমান। হাতগুলির দিকে তাকালো, আবারও পকেটে হাত ভরলো ফোন বের করার আশায়। ঠিক তখনই আচমকা তার পিঠে কারো হাতের অস্তিত্ব। ইচ্ছুক শিউরে উঠে ঘুরে তাকালো। বিস্তৃত হাসি নিয়ে তার দিকে চেয়ে আছে সুদর্শনা।
ওয়েলকাম আসমান, ডিড ইউ মিসড মি? আসমানের কোমরে জড়িয়ে গেল, তার উভয় হাত আলিঙ্গন করলো আলতোভাবে। এক মুহূর্তে স্তব্ধ থেকে পরক্ষণে সুদর্শনাকে দূরে ঠেলিয়ে আসমান সুকুচকে বিড়বিড় করল। ইউ আর নট চিত্র। তীর্যক হাসল চারুলতা। পার্টিতে পরিবারের আগে সে পৌঁছেছে আলাদাভাবে। চিত্রলেখা এবং বেলাল আসবেন একসাথে। কোম্পানিতে গিয়েছে তারা কোনো এক জরুরি মিটিংয়ের কাছে, তাই নিজের বোনের প্রিয় পুরুষটিকে সামান্য পরখ করতেই দেখছিল, কিন্তু প্রথমবারেই এমন ধরা পড়ে যাবে ভাবিনি। এত দ্রুত চারুলতা এবং চিত্রলেখাকে আলাদা করার কর্মটি একমাত্র বেলাল রেহমান ব্যতীত করতে এর পূর্বে কেউ কোনোদিনও সক্ষমই হয়নি। হয়তো ভুল মানুষকে পছন্দ করেনি তার সহদর। আসমান কাজ চাপড়ে দিল চারুলতার। গুড জব ম্যান, গুড জব। আপনি চারুলতা? রহস্য করে হাসল চারুলতা। দীর্ঘ চুল রাশি পেছনে এলিয়ে মাথা কাত করে আপাতমস্তক পর্যবেক্ষণ করলো আসমানকে। এবং আপনি দি গ্রেট আসমান? নীরব থাকলো আসমান। পুনরায় তাকালো, হাত ঘড়ির দিকে তাকাতেই হাসলো চারুলতা। খুব বেশি ব্যস্ত মানুষ নাকি? আপু বলেছে বিজনেস আছে গাড়ির, এজন্যই বুঝি বুগাটি পছন্দ। এক নজর দূর পার্কিং লটে রাখা গাড়ির দিকে তাকে আসমান চারুলতার দৃষ্টি ফিরিয়ে আনলো, যথারীতি নিরুত্তর থাকলো। এ কি, আপু যে বললো আপনি নাকি খুবই ফ্রেন্ডলি। এ তো দেখছি ফার্মের মুরগির থেকেও খারাপ। একটা বট গাছের সাথে আলাপ করছি নাকি? চিত্র কোথায়? আহারে, আসবে আসবে, একটু ধৈর্য ধরুন মশাই। এমন ছটফট করতে লজ্জা লাগে না? আমি আপনার হব শালি হই, একটু তো। চারুলতার উপর সমস্ত আগ্রহ হারিয়ে আসমান ঘুরে দাঁড়ালো। পাশে টেবিল থেকে একটা জুসের গ্লাস তুলে চুমুক দিল, যেন কথোপকথন না করতেই হয়। তাতে ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল চারুলতা। এমন কঠোর পুরুষ মানুষ সে দেখেনি। কিসের কঠোর? এ তো রীতিমতো রোজ। প্রথম দর্শনে বিশেষ কিছু মনেই হলো না। বর্তমানে এই অদ্ভুত পুরুষটিকে ঘিরে তার হৃদয় কিঞ্চিত আগ্রহ জাগ্রত হয়েছে। চুল এলিয়ে ভাব দেখে উজ্জ্বল ঘুরেছে। তারও এত ঠেকা পায়নি কারোর সঙ্গে এভাবে চেঁচে চেঁচে আলাপ করতে। প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেল, তারপর চারটি গালা আরম্ভ হলেও বেলাল রেহমান কিংবা চিত্রলেখা দেখা পাওয়া গেল না। ক্রমে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠল আসমান। ব্যাপার কি? এত রাত দেরি হওয়ার কথা নয়। আনমনে আশেপাশে চারুলতার দিকে তাকালো। মেয়েটিকেও কিছুক্ষণ কিছুটা বিচলিত লাগছে, পায়চারি করছে চারিদিকে। কানে ফোন, যখন কি করা উচিত ভাবছে আসমান, তখনই তার নিজের ফোন ভাইব্রেট করে উঠলো। দ্রুত ফোন তুলে নিহাতের নাম্বারে লক্ষ্য করতেই তার ফ্রুজেরা কুচকে এলো। প্ল্যান ফেইল্ড। তবুও নীরব থাকলো আসমান। নিহাতের অতি উত্তেজিত কণ্ঠস্বর ধ্বনিত হয়ে চলেছে। 3টে জিপ, 2টি ল্যাম্বরগিনি এসভি জিপ তুলে নিয়েছে। 5 বডিগার্ড ডাউন, বুকে পেচার মোহন, ট্রেলিং দ্যাম। জীবনে বহু বছর পর ভীতি অনুভব করলো আসমান। চরম ভীতি, আশঙ্কা, অনুশোচনা এবং ক্রোধ সংমিশ্রিত অনুভূতিতে তার শরীর জুড়ে প্রকম্পিত হলো, খেলে গেল। তীব্র কণ্ঠে আক্রোশ আদেশ করলো। কিপ ট্রেইলিং, লোকেশন পাঠাও। অন। ছুটল আসমান রীতিমতো ঊর্ধ্বশ্বাসে। পার্টিতে উপস্থিত সকলেই হতচকিত হয়ে চেয়ে থাকলো, কোনো পরোয়াই করলো না সে। কানে গুঁজলো এয়ারপিস। বুগেটির ভিতরে চেপে ইঞ্জিনের গর্জন তুলেই গ্লাভস ঝোকালো হাতে, শক্তভাবে আঁকড়ে ধরল স্টিয়ারিং, ছোটালো নিজের বাহন। রোমের সড়ক ধরে ছুটে চলল স্পিডোমিটার। 3 মিনিটের মাথায় ছাড়ালো 100 কিলোমিটার পার আওয়ারই ক্রমেই বৃদ্ধি পেতে থাকলো তা। বুকের ভেতর ঘূর্ণিপাক, অন্তরে ক্রোধ এবং মস্তিষ্কে শুধুমাত্র একজনেরই মুখ ছবি। কোনো মিশনের টার্গেট নয়, এক মায়াবিনী অপরিচিতা, নিজের অজান্তেই ভালোবেসে ফেলা এক অপসরা। একের পর এক গাড়িকে ওভারটেক করে ছুটে চলল আসমানের দুর্বার বাহন। পরগুলো না বিপদ সংকেতের কিংবা পুলিশি সাইরেনেরও। তীব্র গতিতে নিজের বাইক ছুটিয়ে চলেছে নিহাত। কিছুক্ষণ আগেই তাকে অনুসরণ করতে খেয়াল করেছে তৃতীয় পক্ষ। তাদের জিপ গাড়ি থেকে পিস্তল তাক করা হয়েছে। হ্যান্ডেল জোর হাতে চাপিয়ে ইঞ্জিনের হুঙ্কার তুলে বায়ুর ঘূর্ণি কেটে ছুটল সে। কালো বর্ণের ড্রাগন অঙ্কিত হেলমেটের উইন্ডোর আড়ালে তার টানা টানা চোখজোড়া মনোযোগে আচ্ছন্ন। থাপ থাপ মৃদু শব্দ তুলে গুলি ছুটে আরম্ভ করা হলো। তীব্র বাঁক কাটলো, চাকার কর্কশ আর্তনাদে প্রকম্পিত হয়ে উঠল চারিপাশ। বাইক হেলে গেল এইদিকে, তার হাঁটু গিয়ে ঠেকলো সড়কের প্রায় মাত্র 1 ইঞ্চির ফারাকে। ড্যাম ইট।
আপন মনে বিড়বিড় করে পুনরায় বাইক পূর্বের অবস্থায় ফিরিয়ে আনলো সহসায়। ঢুকলো বিপরীত সড়কে বিভ্রান্ত করার প্রচেষ্টায়। কোম্পানি থেকে বেলাল রেহমান এবং চিত্রলেখাকে অনুসরণ করার কাজ ছিল তার, কিন্তু এরই মাঝে এই পেঁচা বাহিনী কোথা থেকে উড়ে এসে জুড়ে ধারণা করতেই পারছে না সে। এখন সে কেন ছুটছে এদের পিছনে? টার্গেটকে হাতিয়ে নিয়েছে আসমানের চিত্রলেখাকেও। এদের কবর ঘুরে তবেই আজ শান্ত হবে মন। বিপরীত সড়ক ধরতেই পেঁচা বাহিনীর জিপদের অনুসরণ লক্ষ্য করে বাঁকা হাসি ফুটল নিহাদের অধরে। ভালোই তো, তাকে রেসে হারাতে চায়। বেশ, তবে দেখাই যাক রেস কত প্রকার ও কি কি। গেট রেডি প্যাচার গোষ্ঠী। একটানে বাইক ঘুরিয়ে উল্টো ছুটল নিহাত। মুখোমুখি সম্পূর্ণ অপ্রস্তুত হয়ে গেছে ড্রাইভার। তাতে উত্তেজনার পারদে চরচর করে ছেকলো আকাশে মুহুর্মুহু গুলি বর্ষণ। সে এড়ালো একবার বামে আরেকবার ডানে হেলিয়ে। একে বেঁকে এমনভাবে এগোচ্ছে যে রাতের আধারে মাঝে শুধুমাত্র হেডলাইটের আভায় তাকে টার্গেট করা সম্ভব হচ্ছে না। ফ্রুম ফ্রুম স্পিড দ্বিগুণ করল নিহাত। অপর প্রান্তে জিপ চিৎকার চেঁচামেচি হচ্ছে, স্পষ্ট টের পাচ্ছে গতি কমিয়ে পিছিয়ে যেতে চাইছে তারা। হাসি বিস্মৃত হলো নিহাদের। পৌঁছে গিয়েছে সে প্রায় সংঘর্ষ হলো বলে। একেবারে অন্তিম মুহূর্তে বাঁক কাটলো চাকার আর্তনাতে কান ছিঁড়ে এলো যেন। এক হাতে হ্যান্ডেল চেপে ভিন্ন হাতে তুললো নিজের রিভলভার। গুলি ছুড়ল জিপের নিচের গ্যাস ট্যাঙ্কে বারবার। বরাবর পাশাপাশি অবস্থান থেকে বেরিয়ে আসার আগে জিপবাসীর অসহায় দৃষ্টিতে চেয়ে অধর কুঞ্চিত করে হাসল। গুড বাই পাপিস। রিভলভার সম্বলিত হাত তুলল পেছনে। হতবাক হয়ে সেদিকে চেয়ে থাকলো বাকিরা। এক আঙুল তুলে তিন আঙুল তুলল নিহাত। ঠিক তার পরপরই ধামাকা প্রচন্ড বিস্ফোরণে ছিটকে গেল জিপ। দাও দাও করে আগুন ছেয়ে গেল বাইকের প্রান্তে উঁচিয়ে। সেই অগ্নিকাণ্ডের মাঝ থেকে বেরিয়ে এলো নিহাত। মুখ জুড়ে তার পরিতৃপ্তি হাসে। একটা টায়ার ছিটকে আসতে মাথা হেলিয়ে তা এড়িয়ে উচ্চ শব্দে হেসে উঠল। তারপর নজর দিল দ্বিতীয় জিপের দিকে। তৃতীয়টিও এগোচ্ছে একসাথে। নিহাত স্পিড কমালো, ছুটে গেল ল্যাম্বরগিনির দিকে। ওটাকে দৃষ্টির আড়াল হতে দিলেই বেকায়দায় পড়ে যাবে। ওখানেই চিত্রলেখা আর বেলাল রেহমান রয়েছে। নিহাত আন্দাজও করার সময় সুযোগ পায়নি সে যে ভিতরে থেকে বসে পেছনে চলমান ধ্বংসযজ্ঞের সবকিছুই পর্যবেক্ষণ করে চলেছে রেহমান পরিবার। হঠাৎই ঘটল বিপত্তি। সোজালো কিছু জিনিস সড়কে ছুড়ে দিয়েছে পেঁচা বাহিনী। সেসব এড়াতে গিয়ে নিহাত ভারসাম্যহীন হারালো। সুযোগ গ্রহণ করে উভয় প্রান্ত থেকে তাকে চেপে ধরল দুই জিপ। মাঝখানে এসে স্যান্ডউইচ হয়ে পড়েছে। সুদানের ফুয়ারা। ইতালির সড়কে ইতালিয়ান গুন্ডা বাহিনী তার চট্টগ্রামের বিখ্যাত অশ্রাব্য শব্দের অর্থ অনুধাবন করতে পারলই না। গতি বাড়িয়ে ফাঁদ এড়াতে চাইল নিহাত, তথাপি সম্ভব হলো না। তার দিকে তাক করা হয়েছে সবগুলো পিস্তল। উভয় পাশ থেকে ঝাঁঝরা হয়ে যাবে সে সম্পূর্ণ। একটি ঠোক গেল নিহাত। ভয় নয়, ব্যর্থতার আশঙ্কায়। তবে কি সে আসমানের কথা রাখতে পারবে না? ঠিক সেই মুহূর্তে ট্রিগার টানা হচ্ছিল। ওই মুহূর্তে যেন স্বয়ং দেবদূতের আগমন ঘটল। তীব্র গতিতে আধার কেটে বেরিয়ে এলো একটি বুগাটি। যেন বায়ু থেকে অভিভূত হয়েছে এই জগতে। ভয়ঙ্কর দানবের ন্যায় অগ্রসর হলো। জিপের পেছনে জোর ধাক্কায় ধাতব কর্কশ শব্দ তুলল চারিপাশে। বাম পাশের জিপটি ধাক্কায় জোরে আছড়ে পড়ল সড়কের ধারে। নিহাদের বাইকের পাশে ভন ভন করে ঘুরতে গেল বুগাটি। ভেতরে মানুষটিকে এক মুহূর্তের জন্য নজরে পড়ল নিহাদের। না চাইতো চলচল করে উঠল তার দৃষ্টি। উভয় হাত স্টিয়ারিংয়ে চেপে ভন ভন করে ঘুরে চলেছে আসমান। দৃষ্টি উন্মত্ত। তীব্র বায়ুর ছটকায় এলোমেলো উড়ে চলেছে সজ্জিত কেশগুচ্ছ। এক সেকেন্ডের মাঝে দৃষ্টি বিনিময় হলো উভয়ের। মাথা হেলালো নিহাত, এগিয়ে গেল সামনে। পুনরায় বাঁক কেটে লাথি বসালো জিপ গাড়িতে। পাশে বুগাটির জানলা থেকে রিভলভার তাক করলো আসমান। এক হাতে স্টিয়ারিং এবং অপর হাতে অস্ত্র। ছাস 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 মুহূর্তেই বুলেট ছুকে গেল জিপের গুন্ডা বাহিনীর শরীরে। সবার প্রথমে ধরাশায়ী হলো ড্রাইভার, একে একে বাকিরা। ততক্ষণে নিয়ন্ত্রণ হারিয়ে সে জিপ ধাক্কা দিল দ্বিতীয়টিকে। পুনরায় বিস্ফোরণে কম্পিত হলো রোমের বুক। জিপ বাহিনী ধরাশায়ী ল্যাম্বরগিনির দিকে দৃষ্টিপাত ঘটল উভয় পিশাচের। তাকালো একে অপরের পানে। নিঃশব্দ আদেশ বিনিময়। পাশাপাশি এলো শিষ্য এবং গুরু।
শিষ্যের বাইক এবং গুরুর বুগাটি উভয় ধাবিত হলো শত্রুপক্ষের বিনাশে। চেহারায় তাতে প্রজ্বলিত দৃষ্টি, তীব্র মনোযোগ এবং চরম ক্রোধ। ল্যাম্বরগিনির পেছনেই সিটে হাত পা বাঁধা অবস্থায় আবদ্ধ বসে গাছ ভেদ করে অসম্ভব দৃশ্যটি পানে এক দৃষ্টিতে চেয়ে রইল চিত্রলেখার অব্যক্ত অনুভূতি পরিপূর্ণ নয়নজোড়া। সহস্র প্রচেষ্টার পরও সে বুগাটির ড্রাইভিংয়ের সিটে থাকা শুভ্র অথচ অশুভ পুরুষটির ওপর থেকে দৃষ্টি ফেরাতে পারল না। এগিয়ে আসছে সে ভক্ষক হয়ে, নারী নাকি রক্ষক হয়ে। আজ থেকে কয়েকদিন আগের কথা, একটি জ্যাজ বারে দেখা হয় এক ইটালিয়ান বান্দার সঙ্গে। প্রথম সাক্ষাতে চিত্রলেখাকে প্রাইভেট চেম্বারে আমন্ত্রণ জানায় সে। ভদ্রভাবেই অস্বীকৃতি জানায় চিত্র। যাওয়ার পূর্বে তার উদ্দেশ্যে ছেলেটির সর্বশেষ বক্তব্য ছিল, Tripendero comunque. সভাপতি ব্যাপারটিতে বিশেষ গুরুত্ব আরোপ করেনি চিত্র। কোনোদিনও সে কল্পনাও করতে পারেনি সেই যে বান্দা মিস্টিক রিপার মাফিয়া গোষ্ঠীর কেউ হতেই পারে। খুব বেশিক্ষণ নিজের ভাবনার জগতে বিলীন হওয়ার সুযোগ পেল না চিত্র। তার মস্তিষ্ক জুড়ে একত্রে অসংখ্য চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছে। ল্যাম্বরগিনির পেছনে দ্রুত গতিতে এগিয়ে আসছে আসমানের বুগাটি এবং নিয়াদের বাইক। ফ্যালফ্যাল করে চেয়ে থাকলো সে, একই দেখছে। আদতে কারা এরা? কে আসমান? দ্য কিলিং মেশিন, কে বিগ গ্রুপের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। কণ্ঠটি কর্ণগোচর হতে চিত্র হতচকিত হয়ে পাশে বসা নিজের বাবার দিকে তাকালো। বেলাল রেমানের চেহারা জুড়ে অদ্ভুত এক কাঠিন্য, যা তার চরিত্রের সঙ্গে সম্পূর্ণ বেমানান। কম্পিত কণ্ঠে চিত্র জিজ্ঞেস করল, কি বলে তুমি? বেলাল এক নজর নিজের কন্যার দিকে তাকালেন, তবে দ্বিতীয় বাক্য উচ্চারণ করার পূর্বে ল্যাম্বরগিনির পাশে এসে পড়ল বুগাচি। মাথা কাত করে চাইল চিত্র। দৃষ্টি বিনিময় ঘটল উভয়ের মাঝে। নিজ রিভলভারের সম্বলিত হাতটি বুকে ছোঁয়ালো আসমান, ইশারায় অর্থ আমি আছি। নিজের ভেতরে কেমন ঘূর্ণিপাক অনুভূত হলো চিত্র বলতে পারবে না। তার দৃষ্টি ঝাপসা এলো অশ্রুর তোরে। ততক্ষণে এগিয়ে গিয়েছে বুগাটি সর্বোচ্চ 490 কিলোমিটার পার আওয়ার গতির ক্ষমতা সম্পূর্ণ দানব গাড়ির সঙ্গে পাল্লা দিতে সক্ষম হল ল্যাম্বরগিনি। সহসা অতিক্রম করে হুঙ্কার ছাড়িয়ে বাঁক কেটে বুগাটি সড়ক পথ আটকে রইল। তাতে উভয় ল্যাম্বরগিনির সংঘর্ষে এড়াতে থামাতে বাধ্য হলো। একে একে পিছনের পথে বাধা হয়ে দাঁড়িয়ে পড়ল নিহাদের বাইক। নিঃশব্দে ঘিরে ধরল চারিপাশে। ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশ, দূষণতার চাদর ভেদ করে জলজল করে জ্বলছে নিপছে গাড়িরূপী দানবগুলোর হেডলাইট। কয়েক মুহূর্তে অস্তিত্ব অস্বস্তিকরক নীরবতা। বাইকের উপর বসে হাঁপাচ্ছে নিহাত, সতর্ক হয়ে খেয়াল করছে চারিদিক। অবশেষে মুহূর্তে নিগড়তা ছেদ করে ল্যাম্বরগিনির দরজা খুলে গেল। বেরিয়ে এলো গোটা সাতেক সশস্ত্র কালো পোশাকধারী, বুকে প্রজ্বলিত প্যাঁচ আর সিলভার মোহর। সকলের অস্ত্র তাক করা বুগাটির দিকে সতর্কিত সকলে। হুট করে বুগাটির দরজা খুলে গেল। রীতিমতো রুদ্ধশ্বাস হয়ে অপেক্ষারত প্রত্যেকে। ধোয়াটে অমানিসার অন্তরাল হতে ধীরে ধীরে স্পষ্ট হলো পিশাচের অবয়বটি। প্যান্টের পকেটে একটি হাত ঢুকিয়ে রেখেছে, অপর হাত শোভা পাচ্ছে। রিভলভার হিংস্র পশুর ন্যায় এগিয়ে আসছে সে। সম্পূর্ণ চেহারা বর্তমানে আচ্ছাদিত মাস্কের আড়ালে। শুধুমাত্র দীপ্ত শোষণ ক্ষমতা সম্পূর্ণ কৃষ্ণ গহ্বর তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ করেছে শত্রুদের উপর। দানব যত এগিয়ে আসছে, উপস্থিত শত্রুগণ ততই যেন বিচলিত হয়ে পড়েছে। এতটাই অশুভ এবং শক্তিশালী এক প্রভাব ছড়িয়ে পড়েছে তাদের অন্তরে যে না চাইতেও সমস্ত শরীর ক্ষণে ক্ষণে প্রকম্পিত হয়ে উঠেছে। গুলি যে ছুড়বে তাতেও সিদ্ধান্তহীনতায় ভুগছে। জাস্ট ফায়ার। দলের নেতার আদেশে যেন সবিত ফিরল সকলের, কিন্তু অস্ত্র চালানোর পূর্বে ঠাস প্রকম্পিত হয়ে উঠল ধরিত্রী। থাপাস করে সড়কে লুটিয়ে পড়ল বরাবর খুলি ভেদ করে যাওয়া দলনেতা। মুহূর্তে তাজা রক্তে সিক্ত হয়ে উঠল ভূমি। নিজের হাতের রিভলভার ছুঁড়ে ফেলল আসমান। গুলি শেষ গড়িয়ে গেল তা দূরে। একটি ঠোক গিলে নিরস্ত্র তার দিকে ছুটে এলো পেঁচা বাহিনী। তবে আদৌ কি নিরস্ত্র সে? মুহূর্তেই বেরিয়ে এলো পকেটের অভ্যন্তরে থাকা হাতটি। হেডলাইটের আভায় চকচক করে উঠল সিলভার বর্ণের ধাতব নানচ্যাক। এমন অদ্ভুত অস্ত্র লক্ষ্য করে পরিহাসের হাসি হাসল শত্রুদল, কিন্তু সেই হাসির রেখা মুহূর্তে উধাও হলো চরম আঘাতে। ঘুরে গিয়ে ন্যানস্যাকের টানে অস্ত্র বিলুপ্ত ঘটিয়ে একজনের গলা পেঁচিয়ে ধরল আসমান। সেখানেই সেকেন্ড খানিক
অপেক্ষা করলো না, শক্তিশালী বাহু জোরে একেবারে ডানে অথবা বামে ঘুরিয়ে দিল মাথা। চরচর করে হাড় ভাঙার আওয়াজ, বিকৃত হয়ে আসা অভিব্যক্তি নিয়ে সড়কে ধারাশায়ী হলো শস্য। হতভম্ব সেদিকে তাকিয়ে থাকলো আবিষ্ট লোকগুলো। এক ঝটকায় নাম চ্যাক খুঁড়িয়ে দুহাতে চেনে আসমান দৃষ্টি নিক্ষেপ করলো তাদের উদ্দেশ্যে। বজ্র কণ্ঠের ধ্বনি তুলে ঘোষণা করল, নেকড়ের সঙ্গিনীর গায়ে সামান্যতম আচরণ নেকড়েকে ধ্বংস দেবতা রূপে আবির্ভূত করতে যথেষ্ট। অ্যান আলফা অলওয়েজ প্রোটেক্টস হিজ মেট। এ যেন ঠিক রূপকথার গল্পে সোনা রাক্ষস ভক্ষক হয় আবির্ভূত হয়েছে তাদের ভাগ্য আকাশে। একে অপরের মাঝে দৃষ্টি বিনিময় ঘটিয়ে শক্ত ঢোক গিলল সকলে অসহন এই অবয়ব। ততক্ষণে বাইক থেকে নেমে ল্যাম্বরগিনির কাছে পৌঁছেছে নিহাত। দোটানার সূচকে কাজে লাগিয়ে পাশে দাঁড়ানোর একজন মাত্র গার্ডকে আঘাত হেনে এক মুহূর্তে ধরাশায়ী করে দরজা খুলল সে। ভেতরের সিট থেকে বাইরে নেমে আসতে সাহায্য করলো চিত্রলেখা এবং বেলাল রেমানকে। বেলালের সঙ্গে চোকাচোকি হতে খানিক দ্বিধা অনুভব করলো, কিন্তু পর মুহূর্তে চিন্তা ঝেড়ে ফেলে পায়ের বুট থেকে ছুরি বের করে বাঁধন কেটে মুক্ত করলো তাদের। মুক্তি পেয়েই এক ছুটে আসমানের দিকে চলে যেতে চাওয়া চিত্রকে আটকালো হাত চেপে ধরে। কি করছেন কি আপনি? আসমান, নিজেকে ওয়ান্ডার ইউম্যান মনে করেন নাকি যে আয়রন ম্যানকে সাহায্য করতে ছুটে যাচ্ছেন? ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো চিত্র নিহাতের দিকে। এই ছেলেটা কে তার জানা নেই, কিন্তু প্রথম থেকে সে তাদের রক্ষা করার প্রচেষ্টা করে আসছে তা তার নিকট স্পষ্ট। নিহাত ভ্রু উঁচু করে বলল, জীবনে সিনেমা দেখেননি? ফাইটের মাঝখানে যান আর একটা আপনার গলায় ছুরি ধরে ব্ল্যাকমেল করা শুরু করুক। দুই বোন একেবারে এক মস্তিষ্কের স্ক্রু ঢিলা। কিভাবে যে আসমান ভাই এই ঢিলার সাথে ফাঁসলো? প্রেম মানুষকে গর্ধব বানায়, প্রমাণিত। হৃদয়ের জ্ঞানচন্দ্র হয়ে শুধু চেয়ে থাকলো চিত্র। তারপর দৃষ্টি ফিরিয়ে থাকালো যেখানে আসমানের মুখোমুখি হয়েছে পেঁচা বাহিনীর। নমনীয় শরীর তার বায়ুর সঙ্গে একাত্মা ঘোষণা করেছে। অতি ক্ষিপ্র গতিতে হাত ঘোরাচ্ছে নানসাক, যার জোরে তার ধারে কাছে ঘেঁষাও কঠিন হয়ে গিয়ে পড়েছে সকলের জন্য। তবু হাল ছাড়তে নারাজ শ্বশ্র। চারিদিক থেকে ফেললো আসমানকে ঘিরেই ফেলো দুর্বার হৃদস্পন্দন নিয়েও তাকিয়ে রইল চিত্রলেখা। তার অবাধ্য অন্তর প্রার্থনা করছে এই পরিস্থিতি সমাপ্তের। আসমানের পেছন থেকে সজোরে ছুটে এলো একজন, চালালো পিস্তল। মোকাবেলা একটু দেরি হতে বুলেট ঘেঁষে গেল তার বাহু, ছিটকে উঠল রক্ত। মুহূর্তেই যেন নিজের পৃথিবী থমকে অনুভব করলো চিত্র। পুনরায় অগ্রসর হতেই চাইল, সম্মুখীন হলো পিতার বাধার। তাকে নিজ আলিঙ্গনে চেপে ধরে দৃশ্যপট থেকে যেন সম্পূর্ণ আড়াল করে নিলেন বিলাল। এহেন কদর্যতা সন্তানকে দেখতে দেখতে ছাড়না তিনি। এক ছুটে দিল নিহাত, মুহূর্তেই ধরাশায়ী করলো গুরুকে, আক্রমণ করা লোককে। ততক্ষণে নিজের বাহু চেপে ধরেছে আসমান, আঙ্গুলের ফাঁক গড়িয়ে রক্ত চিয়ে পড়ছে তার। তবুও পরাজয় পরোয়াহীন দুর্বার সে। এক হাতে ন্যান্সাকে গতি ঝড় তুলল, ক্ষত বিক্ষত হয়ে একে একে ছিটকে পড়তে শুরু করলো শত্রুপক্ষ। সেই সময়টা বিস্তর দীর্ঘ মনে হলো তার। সমাপ্তি ঘটল ইটালিয়ান পুলিশদের গাড়ির সাইরেনের মাধ্যমে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানোয় এমনিতেও তাকে অনুসরণ করেছিল একটি পেট্রোল চেন। পরবর্তীতে এমন ঝামেলার খবর পেয়ে ছুটে এসেছে যাদের মাঝপথে বিদ্রোহের অবসান ঘটালো, কিন্তু ততক্ষণে নিতর হয়ে গেছে অগণিত। ইউনিফর্ম পরিহিত ইটালিয়ান পুলিশ গাড়ি থেকে বের হয়ে দ্রুত এগিয়ে এলো, নিজেদের অস্ত্র তাক করে। চারিদিকে বিভীষিকা তাদেরও চক্ষু চড়গাছ করে ছেড়েছে। ধ্বংসযজ্ঞের মধ্যখানে অবস্থানরত রক্তস্নাত আসমানকে সর্বপ্রথম পাকড়াও করে পুলিশের গাড়ির বয়টি ছুঁড়ে ফেলা হলো। উভয় হাতে পরিয়ে দেওয়া হলো ধাতব হাতকড়া। কোনো প্রকার প্রতিবাদ করার প্রচেষ্টা করল না সে। অপরদিকে কিছুটা দূরে থাকায় নিহাত এবং রেমান পরিবার এসবে যুক্ত কিনা তা অনিশ্চিত হয়ে আপাতত তাদের গ্রেফতার করা হতে বিরত থাকলো আইন শৃঙ্খলা বাহিনী। যদিও সবাইকে থানা পর্যন্ত টেনে নেওয়া হবে প্রাথমিক বিশ্লেষণের জন্য। বেলাল রেমানের সঙ্গে কিছু বাক্য বিনিময়ে করল পুলিশ সদস্য। ততক্ষণে আসমানকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের গাড়ির উদ্দেশ্যে। প্রতিমধ্যে একবার পাশ ফিরে চাইল সে, দৃষ্টি বিনিময় করলো চিত্রলেখার সঙ্গে। ছলছলে দৃষ্টিতে যে আছে মেয়েটি। কিছু উচ্চারণ করতে মুখ খুলেছিল আসমান, কিন্তু তার পূর্বেই আসমানের দিকে শরীর ঘুরিয়ে অতর্কিতে শরীরের সর্বোচ্চ জোর কাজে লাগিয়ে চিত্র চর লাগিয়ে বসলো হৃদয়ের প্রিয় পুরুষটিকে। তার হঠাৎ তীব্র প্রতিক্রিয়ায় উপস্থিত পুলিশ সদস্যগণ পর্যন্ত ভ্যাবাচেকা খেয়ে গেল। তবুও নিটোল আসমান ধীরে ধীরে মুখ ফিরিয়ে চাইল হৃদয়
হরণের হৃদয়া রানীর মুখ হবে। মাস্কের অন্তরালে অদরে প্রস্ফুটিত হলো তীর্যক হাসে। ট্রেটর। সরি। দুটো শব্দ, অগণিত অনুভূতির বিনিময়, দুটি সত্তা আজ এক হয়েও যেন বিচ্ছিন্ন। এই বিচ্ছেদ সারা জীবনের অনুধাবনে বেগ পেতে হলো না আসমানকে। পুলিশ সদস্য তাড়া দেওয়ার আগে সে অন্তিমবারের মতো চিত্রলেখাকে অবলোকন করে হেঁটে চলে গেল গাড়ির ভেতরে, চেপে বসলো। তার জীবনের বর্তমান উদ্দেশ্যে সম্পূর্ণ অজানা।